দেবু আর চন্দ্রনাথ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে থাকে। দেবু চন্দ্রনাথকে বলে, যুদ্ধে যা খুশি তাই করা যায় না, নীতির মধ্যে থেকে করতে হবে। নীতি ভুললে চলবে না, সব কিছুর একটা নীতি আছে। আপনি ভুল করছেন, আপনি ভুল করছেন আবার। চন্দ্রনাথ দেবুর কথা শুনে ক্ষেপে যায় আর মুখে আঙুল দিয়ে বলতে থাকে, চুপ, একদম চুপ। আমার মেয়েকে যেমন তুমি কেড়ে নিয়েছ, তোমার মেয়েকেও তেমন অন্য কেউ। দেবু ভয় পেয়ে যায় চন্দ্রনাথের কথা শুনে। চন্দ্রনাথ তখন বলে, বি কেয়ারফুল, কিপ ইউর মাউথ শাট। বড় খেলা চলছে, সংগঠিত ক্রাইম, লক্ষ্য কৌশিকী মুখার্জির অফিস দখল। দেবুকে এই পর্যন্ত বলে চন্দ্রনাথ চলে যায়। দেবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। এদিকে মেহেন্দি গান গাইতে গাইতে মালাকে সাজাতে থাকে। মালাকে সাজানো শেষ হয়ে গেলেই মেহেন্দি কাঁদতে কাঁদতে দৌড়েই ঘর থেকে বেরিয়ে আসে। তখন জগদ্ধাত্রী মেহেন্দির কাছে এসে তার কাঁধে হাত রাখে। মেহেন্দি চমকে পিছন ঘুরে বলে, কে? জগদ্ধাত্রী মেহেন্দিকে বলে, তুই কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে, তুই বিশ্বাস কর। মেহেন্দি বলে ওঠে, একথা তুই বলছিস? আর কি করে বলছিস? মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওদের বিয়ে। আমি তো শৈশববোধও করে দিয়েছি। উৎসবের ওপর তো আমার আর কোনো অধিকারই থাকলো না। আমি সব কিছু হারিয়ে ফেলেছি। এটা আমি কেমন বাজি খেললাম রে দিদি। এখানে জিতলেও আমার হার, হারলেও আমার হার। জগদ্ধাত্রী তখন মেহেন্দিকে ধরে বলে, আমি আছি তো মেহেন্দি, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। এই বাড়িতে আমার বোনই থাকবে। তুই লক্ষ্মী বউ হয়ে এই বাড়িতে সংসার করবি। যখন সন্ধে হবে ঠাকুরকে তুই ধূপ দেখাবি, শাক বাজাবি, এগুলো তুই করবি মেহেন্দি, তুই করবি, আর কেউ নয়। আর এই যে সামনে আমার স্বাদ, আমাকে রেঁধে বেড়ে খেতে দেবে কে? তোকেই তো এসব করতে হবে। ফাঁকি দিবি ভাবছিস? ফাঁকি দিলে ঠাস করে একটা থাপ্পড় মারবো। মেহেন্দি তখন কাঁদতে কাঁদতে জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে। এদিকে মালা খুব সুন্দর করে কোণে সেজে বসে আছে। ঠিক সেই সময় কাকলি তাকে ফোন করে। মালা ফোনটা ধরে হ্যালো বললেই কাকলি বলে, কি সাজগোজ হয়ে গেছে? কোণের সাজ সেজে ফেলেছ? মালা হাসতে হাসতে বলে, হ্যাঁ, কোণের সাজ সেজে ফেলেছি। নতুন জীবন শুরু করতে চলেছি আমি, কিন্তু আমার মা কোথাও নেই। কাকলি তখন বলে, এসব কথা এখন থাক, আমি যেটা তোমায় জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মালা বলে ওঠে, কি? কাকলি বলে, কেউ জানতে পারেনি তো কে তোমার মা? মালা বলে, না, কেউ জানতে পারেনি। কাকলি বলে, কেউ তো জেনেছে, কারণ এ বাড়িতে তত্ত্ব এসেছিল, প্রণামী পাঠিয়েছে। কেউ তো আছে যে আড়াল থেকে আমার উপর লক্ষ্য রাখছে। মালা তখন বলে ওঠে, কে? কাকলি বলে, একটা উড়ো ফোন এসেছিল। ফোনের ক্লু ধরে জানতে পারলাম সেই ফোনটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কোনো অফিসারের। মেল অফিসার, পুরুষ, অথচ তার ফোন থেকে যিনি কথা বললেন তিনি একজন মহিলা। মালা তখন অবাক হয়ে বলে, কথা বলল মানে? কাকলি বলে, থাক, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, তুমি সাবধানে থেকো। মালা বলে, তুমি আসছো তো বিয়ের প্রত্যক্ষদর্শী হতে? কাকলি বলে, হ্যাঁ, আসবো তো বটেই, কারণ তোমার বিয়ের পরে কারো কারো সর্বনাশ হবে সেটা নিজের চোখে তো দেখতেই হবে। মালা অবাক হয়ে বলে, সর্বনাশ? এসব কি বলছো তুমি? কার সর্বনাশ হবে? কাকলি বলে, জ্যাস সান্যাল আর কৌশিকী মুখার্জির। সিঁদুরদান শেষ, তারপরেই হবে অতর্কিত হানা। মালা অবাক হয়ে বলে, কি বলছো তুমি? কাকলি বলে, ছাড়ো, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে বসে থাকো। তোমার সিঁদুরদানটা হয়ে যাক, তারপর মুখার্জি বাড়িতে নাটক হবে। কৌশিকী মুখার্জির কোম্পানি আমি দখল করব। অনেক হিসেব বাকি আছে আমার। এইবার আমি কড়ায় গন্ডায় সেটা উসুল করব। রাখো তুমি। মালা বলে, এক মিনিট, খানিকক্ষণের জন্য কি আমার মা হতে পারো না? কাকলি অবাক হয়ে বলে, কি বলছো তুমি? মালা বলে, কিছু না, যেদিন তোমায় কিডন্যাপ করেছিল আমি ছুটে ছুটে ওখানে গেছিলাম। আমি ওখানে বাইরেই দাঁড়িয়েছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, চিন্তা হচ্ছিল। জানো আমি কত কেঁদেছি, গুমড়ে গুমড়ে কেঁদেছি যে আমার মায়ের কি হয়ে গেল। কিন্তু তুমি বেঁচে গেছো। কাকলি এই কথা শুনে হা হা করে হাসতে থাকে। মালা অবাক হয়ে বলে, কি হলো? কাকলি হাসতে হাসতে বলে, আরে ওটা তো নাটক ছিল, সব নাটক। ও তুমি বুঝবে না, সাবধানে থেকো কেমন, টাটা। কাকলি এই কথা বলেই ফোনটা কেটে দেয়। মালা ফোনটা ধরে হ্যালো হ্যালো করতে থাকে। এই সময় জগদ্ধাত্রী চলে আসে মালা চ্যাটার্জির ঘরে। মালাকে এসে ডাক দেয়। মালা জগদ্ধাত্রীর দিকে তাকিয়েই উঠে দাঁড়ায়। জগদ্ধাত্রী বলে, কার সাথে কথা বলছিলে মালা? মালা বলে, না না, কারোর সাথে কথা বলিনি। জগদ্ধাত্রী বলে, তোমার মায়ের সাথে কথা বলছিলে? মালা বলে, হ্যাঁ, মানে। জগদ্ধাত্রী বলে, তোমার মাকে দেখার জন্য না তর্স হয়েছে না জানো। সন্ধেবেলা নিশ্চয়ই উনি আসছেন সেজেগুজে সুন্দর একটা শাড়ি পরে। এদিকে বিপাশা একটা শাড়ি এনে কাকলির সামনে ধরে। কাকলিকে বলতে থাকে, এই শাড়িটা এসেছে মেয়ের মায়ের জন্য। এই শাড়িটা পরেই যেতে বলেছে। এই শাড়িটার সঙ্গে একটা খাম ছিল, তাতে লেখা ছিল, এই শাড়িটা পরে সেজে তোমাকে যেতে বলেছে। কাকলি তখন একা একা বলতে থাকে, খুব চালাকি করছে, চালাকি করছে আমার সঙ্গে। কিন্তু কে? কে সেটা? দীপেন শাস্ত্রী তখন এসে বলে, ঈশ্বর, ভগবান। ভগবানের বিচার একটু দেরি হয়, কিন্তু ভগবানের বিচার ঠিক হয়। তুমি ধ্বংস হবে, এই আমি বলে রাখছি, অনিবার্য তোমার ধ্বংস।
কাকলি তখন চিৎকার করে বলে ওঠে, এই দীপেন শাস্ত্রী, চুপ, একদম মুখ বন্ধ। এই গোটা শহরে রাজত্ব করব শুধু আমি, আর কেউ না। এদিকে দেখা যায় কাকন কৌশিকীর হাত ধরে টানতে টানতে তার ঘরে নিয়ে আসে। কৌশিকী কাকনকে বলে, কি হলো, তুমি এভাবে টেনে নিয়ে এলে কেন আমাকে? কাকন ইশারায় বলে, আমি এখন তোমাকে সাজাবো। কৌশিকী বলে, তুই এখন আমাকে সাজাবি কেন? কাকন ইশারা করে বলে, খুব সুন্দর লাগবে তোমাকে। আমার বাবা তোমার দিকে তাকিয়ে থাকবে, আমার বাবা তোমাকে আই লাভ ইউ বলবে। কৌশিকী হেসে দিয়ে কাকনের কান টান দিয়ে বলে, কানটা ধরে না একেবারে ঘুরিয়ে দেব, বেশি দুষ্টু হয়েছ। কাকন দৌড়ে গিয়ে গয়নার বাক্স নিয়ে আসে, আর একে একে গয়না বের করে কৌশিকীকে সুন্দর করে পরাতে থাকে। গয়নাগুলো পরানো শেষ করে কাকন একটা টিপ পরিয়ে দেয় কৌশিকীকে, তারপর ইশারায় বলে, খুব সুন্দর লাগছে। কৌশিকী হেসে দিয়ে বলে, বুঝলাম। আচ্ছা কাকন, তুই এই পাকা পাকা কথাগুলো কোথা থেকে শিখেছিস রে? সারাটা দিন বসে বসে মোবাইলে সিনেমা দেখো, এসব শিখেছ ওখান থেকে? তোর কানটা না এবার ধরে সত্যি সত্যি মলে দেব। কাকন কৌশিকীকে ইশারা করে বলে, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে। কাকন ছবি তুলতে চায়। কৌশিকী তখন চুপচাপ বসে থাকে। কাকন মোবাইলটা এনে ভিডিও কল করে মেনানকে। মেনান কাকনকে বলে, তোমার মা কোথায়, ফোনটা তোমার মাকে দাও। কাকন ফোনটা কৌশিকীকে দেয়। মেনান তখন কৌশিকীকে বলে, খুব সাবধানে থাকবেন ম্যাডাম। কৌশিকী অবাক হয়ে বলে, কেন বলো তো মেনান, সাবধানে থাকবো কেন? মেনান বলে, নতুন ইতিহাস লেখা হবে, আপনি টার্গেট হতে পারেন। কৌশিকী অবাক হয়ে বলে, কি বলছো এটা কি? মেনান বলে, ইয়েস, আপনি ওদের টার্গেট, জগদ্ধাত্রী ওদের টার্গেট। কিভাবে মেরে ফেলবে আমি জানি না, তবে ওরা মেরে ফেলবে। মেনানের কথা শুনে কৌশিকী ঘাবড়ে গিয়ে বলতে থাকে, এসব কি বলছো কি, আমি তো কিছু বুঝতে পারছি না। মেনান বলে, ইয়েস, আমি একটু পরে আপনাদের বাড়ির ওখানে যাব, তখন যেন আমাকে ঢুকতে দেওয়া হয়। এই অ্যারেঞ্জমেন্টটা আপনি একটু করে দিন প্লিজ। কৌশিকী বলে, কিন্তু মেনান, তুমি এত ভয় পাচ্ছ কেন? মেনান বলে, ভয় পাচ্ছি কারণ একদম ফুল প্রুফ প্ল্যান করা হয়েছে। আপনাদেরকে মেরে ফেলা হবে, আপনার সমস্ত সম্পত্তি দখল করবে। কৌশিকী বলে, ওকে মেনান, তুমি আমার বাড়িতে এসে আমাকে একটা ফোন কল করবে, আমি তখন তোমাকে বলে দেব যে কিভাবে তুমি ভেতরে ঢুকবে। মেনান বলে, ওকে, থ্যাংক ইউ। কৌশিকী বলে, একটা কথা শোনো, তুমি আমাদের পরিবার নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? মেনান বলে, আপনাদের পরিবারে যে একজন আছে, যে ছাড়া আমার আর কেউ নেই, ওর জন্য আমি গুলিও খেয়েছি। এবার না হয় আরও গোটা কয়েক গুলি খেয়ে নেব। অ্যাঞ্জেলের মা আমারও মা। কথা বলতে বলতে মেনান কেঁদে ফেলে। মেনানকে কাঁদতে দেখে কৌশিকী অস্থির হয়ে ওঠে। কৌশিকী ফোনটা কাকনের কাছে নিয়ে বলে, ও কাঁদছে, তুমি ওকে কাঁদতে বারণ করো। কাকন তখন ইশারা করে মেনানকে কাঁদতে বারণ করে। মেনানও কাকনের কথা মতো কান্না বন্ধ করে হেসে দেয়। এদিকে সাধু আর চিরঞ্জিত দুজনকে বসিয়ে প্লেট ভরে খাবার দেয়। সাধু বলতে থাকে, খান খান, থেমে গেলে চলবে, সব খেতে হবে। তারা দুজন খেতে খেতে হাঁপিয়ে ওঠে। ছেলেটি বলে, আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন জগদ্ধাত্রী এসে হেসে দিয়ে বলে, তা বললে কি করে হবে, বাড়িতে অতিথি এসছে, তাদের না খাইয়ে ছাড়া যায় নাকি? ছেলেটি তখন জগদ্ধাত্রীকে বলে, আপনি কি চাইছেন? জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে ডাক দিয়ে বলে, ও একজন ট্রেন্ড ফাইটার, উনি এখন কি করবে বলুন তো? আপনাদের দুজনকে এই বিরিয়ানি খাইয়ে তারপর নিয়ে যাবে আড়ং ধোলাই দিতে। জগদ্ধাত্রী তাদের জোর করে বিরিয়ানি খেতে বলে। তারা যখন খেতে আর পারছে না, জগদ্ধাত্রী ছেলেটির কাছে এসে কষে এক চড় মেরে বলতে থাকে, খা বলছি খা, গেস্ট হয়ে এসছিলি না, একটা বাচ্চাকে টর্চার করার জন্য, একটা বাচ্চাকে মারার জন্য? স্বয়ম্ভু তখন ছেলেটির কলার ধরে টেনে দাঁড় করিয়ে দেয়, আর জগদ্ধাত্রীকে বলে, জগদ্ধাত্রী, তুমি ওকে আমার হাতে ছেড়ে দাও। এরপর স্বয়ম্ভু ছেলেটিকে ধরে কয়েকটা ঘুষি মারে। সাধু তখন বলে, এখনও বলছি, মুখ ফুটে বলে ফেলো। আচ্ছা, আজ এখানে কিছু হচ্ছে, বলো বলো। ছেলেটি বলে, আমি কিচ্ছু জানি না। সাধু বলে, ও তো কিছু জানে না বলছে। তখনই নন্দী আরও খাবার নিয়ে চলে আসে সেখানে। নন্দী বলতে থাকে, একটু বিরিয়ানি খাও, একটু ফিরনি খাও, আরও ভালো ভালো খাবার আসছে। ছেলেটি তখন অস্থির হয়ে বলে, আমি আর পারছি না, আমি একা কতজনের খাবার খাবো? স্বয়ম্ভু তখন ছেলেটি কলার ধরে টেনে তুলে বলতে থাকে, চল চল, বাইরে চল। ছেলেটি বলে, কেন? স্বয়ম্ভু বলে, ওখানেই তোকে মারবো, তুই যা খাবার খেয়েছিস সেগুলো ওখানে বের করে আবার এসে খাবি। আজ তোকে খাইয়ে খাইয়ে মারবো। একটা বাড়িতে গেস্ট সেজে এসছিস না, তার উপর একটা বাচ্চা মেয়ের উপর আক্রমণ করেছিস। এই কথা বলেই স্বয়ম্ভু মারতে শুরু করে। মারতে মারতে বলতে থাকে, বল, কেন করেছিস বল। এখানেই শেষ হয় আজকের পর্ব। পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।